আসসালামু আলাইকুম। সরকারি রাশিদা জোহা মহিলা কলেজের অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের পড়াবো নবাব সিরাজউদ্দৌলার পরিচয় এবং নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ এবং নবাব সিরাজউদ্দৌলার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছিলেন তাদের পরিচয় সম্পর্কে। তো প্রথমে আমরা নবাব সিরাজউদ্দৌলার পরিচয় সম্পর্কে জানব। নবাব সিরাজউদ্দৌলা প্রকৃত নাম ছিল শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হায়বত জং বাহাদুর। আমরা সবাই জানি যে নবাব সিরাজউদ্দৌলা ছিলেন নবাব আলীবর্দী খানের দৌহিত্র অর্থাৎ নাতি। তো নবাব সিরাজউদ্দৌলা কিভাবে বাংলার মসনদে বসলেন এবং কিভাবে তিনি এই বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হলেন এবং তারপরে তিনি এই বাংলা, বিহার, উড়িষ্যার যে নবাবী পতন হয়েছিল সেই পতনটা কিভাবে হলো সেটা আমরা জানার পূর্বে জানব যে নবাব সিরাজউদ্দৌলাকে কিভাবে তার নানা লালন পালন করলেন। 1733 সালে পাটনা শাসনকর্তা নিযুক্ত হওয়ার পরে নবাব আলীবর্দী খান খুব খুশি হলেন এবং ঠিক ওই সময় তার তৃতীয় কন্যার গর্ভে থেকে নবাব সিরাজউদ্দৌলার জন্ম হলো। এই কারণে তিনি নবাব সিরাজউদ্দৌলাকে তার সৌভাগ্যের প্রতীক মনে করলেন। এই সৌভাগ্যের প্রতীক মনে করার কারণে তিনি নবাব সিরাজউদ্দৌলাকে অনেকটা পোষ্যপুত্রের মতো লালন পালন করা শুরু করলেন। তো নবাব সিরাজউদ্দৌলাকে যে তিনি লালন পালন করলেন এবং তিনি মানুষ করলেন যে অনেক আদর এবং স্নেহে। তো নবাব সিরাজউদ্দৌলার যে পিতা ছিলেন তার নাম হচ্ছেন জয়নুদ্দিন এবং মাতার নাম ছিল আমেনা বেগম। তার আগে আমরা জানবো যে নবাব আলীবর্দী খানের যে 3 কন্যা ছিল তাদের পরিচয় এবং তাদের সাথে যাদের বিয়ে হয়েছিল তাদের পরিচয়। নবাব আলীবর্দী খানের যে প্রথম কন্যা ছিল তার বিয়ে হয়েছিল কিন্তু এই নবাব আলীবর্দী খানের ভাইয়ের ছেলের সাথে। নবাব আলীবর্দী খানের ভাইয়ের ছেলের নাম ছিল নজেশ মোহাম্মদ খান এবং নজেশ মোহাম্মদ খানের যে পরের যে ভাই তার নাম ছিল সৈয়দ আহমদ। তার সাথে বিয়ে হয়েছিল নবাব আলীবর্দী খানের দ্বিতীয় মেয়ে মুনিরা বেগমের সাথে এবং পরবর্তী ভাই অর্থাৎ আলীবর্দী খানের যে ভাইয়ের ছেলে ভ্রাতুষ্পুত্র মির্জা জয়নুদ্দিন তার সাথে বিয়ে হয়েছিল আমেনা বেগমের। তো এই আমেনা বেগমের যে 2টি পুত্র সন্তান ছিল তার একজনের নাম হলো নবাব সিরাজউদ্দৌলা আর একজনের নাম হচ্ছে মির্জা মেহেদি। তো এই হচ্ছে মোটামুটি নবাব সিরাজউদ্দৌলার সংক্ষিপ্ত পরিচয়। তো নবাব সিরাজউদ্দৌলার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানব। প্রথম যে নবাবের সভাসদ বর্গের যে প্রধান মীর বকশী বা প্রধান সেনাপতি তার নাম ছিল মীর জাফর আলী খান। তো মীর জাফর আলী খান তিনি ভাগ্যান্বেষণে এই বাংলা এসেছিলেন। বাংলায় আসার পরে তিনি নবাব আলীবর্দী খানের দরবারে চাকরি নেন। তো সেখান থেকে নবাব আলীবর্দী খানের সাথে যুদ্ধে অংশ নিয়ে তিনি কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। তারপরে নবাব আলীবর্দী খান তাকে 100 টাকা মাসিক বেতনে চাকরি দেন এবং প্রথম মনসবদার নিয়োগ করেন। এরপরে মীর জাফর আলী খান ধীরে ধীরে ক্ষমতাধর হয়ে ওঠেন এবং পরবর্তীতে তিনি নবাব সিরাজউদ্দৌলার সময় মীর বকশী বা প্রধান সেনাপতিতে পরিণত হন। তো এখানে আরেকটি জানার বিষয় হচ্ছে মীর জাফর আলী খান বিয়ে করেছিলেন নবাব আলীবর্দী খানের বৈমাত্র বোনকে। সেই সূত্রে নবাব সিরাজউদ্দৌলার আত্মীয় হন মীর জাফর আলী খান। এবং এরপরে দেখো জগৎ শেঠ
জগৎ শেঠের কথা আমরা ইতিপূর্বে গত ক্লাসে বলেছি যে জগৎ শেঠ ছিল একটি উপাধি। জগৎ শেঠের মূল যে পরিবারটি, অর্থাৎ জগৎ শেঠ যে পরিবারটি, সেই পরিবারের যে সদস্যবৃন্দ ছিল তারা নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং এই যে জগৎ শেঠ তিনি আলীবর্দী খানের, জগৎ শেঠের সময় যে ছিলেন ফতে চাঁদ, তিনি আলীবর্দী খানের সময় ছিলেন এবং ফতে চাঁদের যে পৌত্র তিনি ছিলেন মাহতাব চাঁদ এবং মাহতাব চাঁদের আর এক ভাই ছিলেন স্বরূপ চাঁদ। তারা ছিলেন হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সময়কার জগৎ শেঠ। অর্থাৎ জগৎ শেঠ উপাধি মাহতাব চাঁদ পেয়েছিলেন 1744 খ্রিস্টাব্দে। তো এই জগৎ শেঠ পরিবারটির হাতে ছিল মূল অর্থনীতির চাবিকাঠি। অর্থাৎ এই অর্থনীতি যদি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ব্যবহৃত না হতো তাহলে ইংরেজরা এত সহজে সিরাজউদ্দৌলাকে কাবু করতে পারত না। অর্থাৎ এই জগৎ শেঠ পরিবারটি ইংরেজদের সাথে ষড়যন্ত্রে অংশ নিয়েছিল এবং ইংরেজদেরকে তারা ঋণ প্রদান করেছিল নবাবের বিরুদ্ধে, এবং অর্থাৎ পলাশী যুদ্ধের পূর্বে ইংরেজদেরকে ঋণ প্রদান করেছিল এই জগৎ শেঠ পরিবারটি। তারপরে আমরা দেখব রায় দুর্লভ রাম। তো এই রায় দুর্লভ রামের একটি ঐতিহাসিক তথ্য তোমাদের দেব। এই রায় দুর্লভ রাম ছিলেন জানকী রামের পুত্র। এই জানকী রাম কে ছিলেন? অর্থাৎ 1733 সালের পূর্বে 1733 সালের পরে যে 1746 সালের দিকে নবাব সিরাজউদ্দৌলা যখন কিশোর বয়স, তখন পাটনার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন নবাব সিরাজউদ্দৌলাকে তার নানা নবাব আলীবর্দী খান। তো নবাব আলীবর্দী খান যখন তাকে পাটনার শাসনকর্তা নিযুক্ত করেন তখন এই নবাব ছিলেন বালক। তো এই বালক অবস্থায় তাকে শাসন ক্ষমতায় তিনি বসাননি, তার একজন অভিভাবক নিযুক্ত করেছিলেন, তার নাম ছিল জানকী রাম। এই জানকী রাম ছিলেন পাটনার অভিভাবক শাসক, অর্থাৎ সিরাজের অভিভাবক শাসক। তো সিরাজউদ্দৌলা এইটা মানতে পারেননি, যার কারণে তিনি হঠাৎ করেই তার স্ত্রী লুৎফুন্নেসাকে সাথে নিয়ে পাটনা চলে যান এবং পাটনায় যেয়ে তিনি জানকী রামকে বলেন যে আপনি শাসন ক্ষমতা ছেড়ে আমার হাতে শাসন ক্ষমতা দেন। তো এই অবস্থায় জানকী রাম শাসন ক্ষমতা ছাড়তে রাজি হয়নি। তিনি বলেন যে আমি নবাব আলীবর্দী খান যদি আমাকে ক্ষমতা হস্তান্তর করতে বলে তাহলে আমি শুধু ক্ষমতা হস্তান্তর করব। তো এমন তো অবস্থায় তিনি পাটনা থেকে জানকী রাম কিছু গুপ্তচর বা কিছু লোককে তিনি নবাব আলীবর্দী খানের দরবারে পাঠান এবং এই অবস্থা দেখে নবাব সিরাজউদ্দৌলা খুবই অসন্তুষ্ট হন এবং জানকী রামের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। সেখানে জানকী রামের সাথে খুবই বাজেভাবে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। তো এই সংবাদ পেয়ে খুবই দ্রুত আলীবর্দী খান পাটনায় এসে উপস্থিত হন এবং তিনি নবাব সিরাজউদ্দৌলাকে পরবর্তী বাংলা, বিহার, উড়িষ্যার শাসনকর্তা হিসেবে মনোনয়ন দেন। তো এমন তো অবস্থায় তিনি দেখতে পান যে নবাব সিরাজউদ্দৌলা এই 17 বছর বয়সে বা এই অল্প বয়সে যে অভিলাষ, এই অভিলাষ দেখে তিনি তাকে পাটনার শাসনকর্তা ঘোষণা করেন। তো এই থেকে বোঝা যায় যে নবাব সিরাজউদ্দৌলা প্রথম থেকেই ছিলেন তিনি সিংহাসনের প্রতি খুবই অভিলাষপ্রিয়, অর্থাৎ সিংহাসনের প্রতি তার খুব একটা আকর্ষণ ছিল। তো নবাব সিরাজউদ্দৌলার যে এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অর্থাৎ জানকী রামের বিরুদ্ধে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ তিনি দেখিয়েছিলেন, সেই জানকী রামের পুত্রই কিন্তু ছিলেন এই রায় দুর্লভ রাম, যিনি পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন। তো দ্বিতীয় আরেকজনের পরিচয় আমরা জানবো, যার নাম হচ্ছে রাজা রাজবল্লভ। রাজা রাজবল্লভ তিনি কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার যে বড় চাচা নবাব নওয়াজিশ মোহাম্মদ খান, নবাব নওয়াজিশ মোহাম্মদ খানের একজন কর্মচারী। অর্থাৎ নবাব নওয়াজিশ মোহাম্মদ খান ছিলেন ঢাকা একজন নায়েব নাজিম। তিনি এই ঢাকাতে তিনি থাকতেন না, তিনি মূলত মুর্শিদাবাদে থাকতেন। তো তার এই ঢাকা পরিচালনা করার জন্য তিনি কিছু লোককে নিয়োগ করেছিলেন, তার মধ্যে একজন ছিলেন রাজা রাজবল্লভ
মূলত তিনি দেওয়ানের দায়িত্ব পালন করতেন। তো এখানে হোসেন কুলি খান নামে একজন সহকারী ছিল, তো তার সাথে কাজ করতেন রাজা রাজবল্লভ। তো রাজা রাজবল্লভ প্রথম দিক থেকেই এই সিংহাসনের প্রতি, বাংলার সিংহাসনের প্রতি তার লোভাতুর দৃষ্টি ছিল। তো সেই লোভাতুর দৃষ্টিতে তিনি যে ষড়যন্ত্র অংশ নিয়েছিলেন এটি প্রথম থেকে বোঝা যায়। কারণ হচ্ছে রাজা রাজবল্লভ দেখেন যে নওয়াজিশ মোহাম্মদ খানের কোনো পুত্র সন্তান নেই, তো তিনি নওয়াজিশ মোহাম্মদ খানকে পরামর্শ দিতেন, বিশেষ পরামর্শদাতা ছিলেন। তো নওয়াজিশ মোহাম্মদ খান নবাব সিরাজউদ্দৌলার পুত্রকে দত্তক নিয়েছিলেন, নবাব সিরাজউদ্দৌলার ভাইকে দত্তক নিয়েছিলেন। তার নাম ছিল মির্জা মেহেদি। মির্জা মোহাম্মদ ছিল নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম। তো মির্জা মেহেদিকে দত্তক নিয়েছিলেন এই নওয়াজিশ মোহাম্মদ খান। তো নওয়াজিশ মোহাম্মদ খানের যে দত্তক পুত্র মির্জা মেহেদি, তিনি কিন্তু অল্প বয়সেই মৃত্যুবরণ করেন। তাই এখানেও রাজবল্লভ মির্জা মেহেদিকেও ক্ষমতায় বসাতে পারল না, এই ষড়যন্ত্রে অংশ নিয়ে তিনি সফল হলেন না। তখন তিনি অন্য একটি ষড়যন্ত্র চাললেন। তিনি ঘসিটি বেগম অর্থাৎ যে মেহেরুন্নেসা ছিল, মেহেরুন্নেসার সাথে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হলেন। অর্থাৎ তিনি দেখলেন যে মেহেরুন্নেসারও কোনো পুত্র সন্তান নাই, তো তিনি তাকে দিয়ে দত্তক পুত্র নেওয়ালেন। তার সেই দত্তক পুত্রের নাম ছিল মুরাদউদ্দৌলা। তিনিও সেই মুরাদউদ্দৌলা কিন্তু নাবালক ছিল। তো তিনি চেয়েছিলেন যে এই নাবালক পুত্রের অভিভাবকত্ব গ্রহণ করে বাংলা, বিহার, উড়িষ্যার সিংহাসনকে এই রাজবল্লভ চালাবেন। তো এই রাজা রাজবল্লভের পরিচয় আমরা জানলাম। এবং এরপরে দেখেন উমিচাঁদ এবং ইয়ার লতিফ, এরা ছিল হচ্ছে অমর্ত্য বর্গ বা অভিজাত বর্গ। তারাও কিন্তু এই ষড়যন্ত্রে অংশ নিয়েছিল। মূলত তারা ব্যবসায়ী ছিল এবং অমর্ত্য ছিল বা অভিজাত ছিল। তারপরে একজন ছিলেন হলো ঘসিটি বেগম। ঘসিটি বেগমের কথা তোমাদের কিছুক্ষণ আগেই বলা হলো যে ঘসিটি বেগম ছিলেন নবাব সিরাজউদ্দৌলার খালা। তার প্রকৃত নাম ছিল মেহেরুন্নেসা, যিনি এই ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন। তো এখন আমরা আসি যে এই পলাশী যুদ্ধের যে কারণ, অর্থাৎ পলাশী যুদ্ধ কিভাবে, কি কারণে এই পলাশী যুদ্ধ সংঘটিত হলো, কেন নবাব সিরাজউদ্দৌলা এই পলাশী যুদ্ধে অবতীর্ণ হলেন ইংরেজদের বিরুদ্ধে, সেই সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা দেখতে পাই যে ইংরেজদের প্রতি নবাবের বিরূপ মনোভাব। সিংহাসনে আরোহণের পর থেকেই ইংরেজরা নবাবকে মানতে চাননি। অর্থাৎ সিংহাসনে বসে যে বিদেশি বণিকরা যে উপঢৌকনগুলো পাঠাতো, সব বিদেশি বণিক উপঢৌকন পাঠালেও কিন্তু এই ইংরেজ বণিক তারা কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে উপঢৌকন পাঠায়নি। যার কারণে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ বণিকদের প্রতি কিন্তু অসন্তুষ্ট ছিলেন এবং বিরূপ মনোভাব পোষণ করতেন তো প্রথম থেকে। তারপরে 2 নম্বর দেখো যে দুর্গের সংস্কার। এখানে দাক্ষিণাত্যকে নিয়ে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে যে যুদ্ধের অবতারণা হয়েছিল, ঠিক সেই সময় তারা ফরাসিরা এবং ইংরেজরা তাদের নিজ নিজ দুর্গের সংস্কার সাধন করছিল। তো এই অবস্থায় নবাব সিরাজউদ্দৌলা তাদেরকে নিষেধ করে যে তোমরা দুর্গের সংস্কার করো না। ঠিক ওই সময় ফরাসিরা কিন্তু এই দুর্গের সংস্কার থেকে বিরত হয়েছিল, কিন্তু ইংরেজরা কিন্তু তাদের দুর্গের সংস্কার থেকে বিরত হয়নি, তারা কিন্তু দুর্গের সংস্কার করে যাচ্ছিল। তো যার কারণে এখানেও কিন্তু নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছিল। এবং দস্তকের অপব্যবহার, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে দস্তকের অপব্যবহার হয়েছিল। অর্থাৎ যে ছাড়পত্র সম্রাট ফররুখশিয়ারের সময়, দিল্লির সম্রাট ফররুখশিয়ারের সময় যে ছাড়পত্র ইংরেজ বাহিনী পেয়েছিল, সেই ছাড়পত্রে তারা অপব্যবহার করেছে ব্যবসায়ের ক্ষেত্রে। সেটা তোমাদের আমি পরে বিস্তারিত আলোচনা করব কিভাবে তারা এটার অপব্যবহার করত। অর্থাৎ এই যে দস্তকটা তারা পেয়েছিল, যে সম্রাট ফররুখশিয়ার যে মাত্র বার্ষিক 3000 টাকার বিনিময়ে যে তাদের ব্যবসা করার অনুমতি দিয়েছিল কোম্পানিকে, সেই কোম্পানি কিন্তু সেটার অপব্যবহার করেছিল। সেটা আমরা পরে বিস্তারিত বলবো। আর হচ্ছে কৃষ্ণদাসকে আশ্রয় দান। কৃষ্ণদাসকে ইংরেজরা কলকাতায় আশ্রয় দিয়েছিল। কিসের বিনিময়ে? 55 লাখ টাকার বিনিময়ে
তারা এই কৃষ্ণদাসকে আশ্রয় দিয়েছিল। কৃষ্ণদাস ছিল হচ্ছে এই রাজা রাজবল্লভের পুত্র। তো রাজা রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস তিনি তাকে কেন এখানে আশ্রয় দিল? কারণ হচ্ছে যে নবাব সিরাজউদ্দৌলা যখন ঢাকা সহ পূর্ণিয়ার বিভিন্ন অঞ্চলের অর্থের হিসাব চাইলেন, তখন বয়সিটি বেগমের সাথে রাজা রাজবল্লভ একসাথে হয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। তারা কি করলেন? তারা বুঝতে পারলেন যে নবাব তাদেরকে এই আর্থিক হিসাবে তাদেরকে আটকে দিবেন, এই জন্য তারা তাদের রাজনৈতিক আশ্রয় নিলেন হচ্ছে ইংরেজদের কাছে গিয়ে। অর্থাৎ ইংরেজদের কাছে ৫৫ লক্ষ টাকা দিয়ে তার রাজবল্লভের যে সন্তান কৃষ্ণদাস তাকে পাঠিয়ে দিলেন। অর্থাৎ প্রায় রাজকোষ শূন্য করে, ঢাকার রাজকোষ শূন্য করে দিয়ে এই অর্থ দিয়ে পাঠিয়ে দিলেন ইংরেজদের কাছে। এটা কিন্তু অনেক বড় ষড়যন্ত্র, যে রাজকোষ শূন্য করে তৎকালীন ৫৫ লাখ টাকা এটি কৃষ্ণদাসকে দিয়ে ইংরেজদের হাতে তুলে দেন, অর্থাৎ ইংরেজদের কলকাতায় পাঠিয়ে দেন। এটা কিন্তু বিশাল একটি ষড়যন্ত্র হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা কি করলেন? এরই প্রেক্ষিতে তিনি তার যে দূত আছে সেই দূত নারায়ণ সিংহকে তিনি পাঠালেন ইংরেজদের দরবারে, অর্থাৎ কলকাতায় তাকে পাঠালেন যেন এই কৃষ্ণদাসকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে ইংরেজ যে গভর্নর ছিল এই নারায়ণ সিংহকে রেখে দিয়ে নবাব নারায়ণ সিংহকে তিনি ব্যাপকভাবে অপমানিত করলেন নবাব সিরাজউদ্দৌলার দূতকে, এবং কৃষ্ণদাসকে রেখে দিলেন। হলওয়েলের উদ্ভাবিত অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি। নবাব সিরাজউদ্দৌলা এই নারায়ণ সিংহের অপমান সহ্য করতে না পেরে ১৭৫৬ সালে তিনি নিজেই বাহিনী নিয়ে কলকাতার দিকে অগ্রসর করেন। পথিমধ্যে তিনি কাশিমবাজার কুঠি দখল করলেন এবং কলকাতার সেই ফোর্ট উইলিয়াম দুর্গ অবরোধ করে সেখানে তিনি বিজয় লাভ করলেন। এই বিজয় লাভ করার পরে তিনি কি করলেন? এই ইংরেজ যে সৈন্যগুলো ছিল তাদেরকে তিনি বন্দি করেছিলেন। তো ইংরেজ সৈন্যদের যে বন্দি করা হলো, সেই বন্দির দশা থেকে যখন হলওয়েল মুক্ত হলেন, হলওয়েল তখন একটি মিথ্যা কাহিনী রচনা করলেন। সেই মিথ্যা কাহিনীটাই ছিল হচ্ছে অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি। এই মিথ্যা কাহিনীটা ছিল হচ্ছে মাত্র তিনি বললেন যে 18 ফুট দৈর্ঘ্য এবং 14.10 ফুট প্রস্থ একটি ঘরে এই 146 জন ইংরেজ বন্দীকে রাখা হয়েছিল। এরই প্রেক্ষিতে 123 জন নাকি সেখানে গরমে নিঃশ্বাস না নিতে পেরে মৃত্যুবরণ করেছিল। এই যে একটি বানোয়াট মিথ্যা কাহিনী, এটি হলওয়েল প্রচার করেছিলেন, যেটা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত, যাকে ইংরেজিতে বলা হয় ব্ল্যাক হোল ট্র্যাজেডি। তো এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি কথা শুনে মাদ্রাজ কাউন্সিলের যে ইংরেজ যারা ছিলেন ওয়াটসন এবং ক্লাইভ, তারা খুবই রাগান্বিত হলেন এবং তারা রাগান্বিত হয়ে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তারা কি করলেন? অগ্রসর হলেন। এবং নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তারা অগ্রসর হয়ে মূলত তারা তাদের যে ফোর্ট উইলিয়াম দুর্গ আছে, নবাব সিরাজউদ্দৌলা যেখানে তার একজন প্রতিনিধি রেখে এসেছিলেন মানিক চাঁদ, এই মানিক চাঁদকে তারা পরাজিত করে ফোর্ট উইলিয়াম দুর্গটি তারা দখল করে নিল। এবং নবাব সিরাজউদ্দৌলা তো ইতিমধ্যে তিনি মুর্শিদাবাদে চলে এসেছেন, কিন্তু ওয়াটসন এবং ক্লাইভ এই হলওয়েলের ব্ল্যাক হোল ট্র্যাজেডি কিন্তু ভুলে যায়নি, যার কারণে তারা নবাবের বিরুদ্ধে ব্যাপক ক্ষুব্ধ হলো এবং তারা বুঝতে পারলো যে নবাব থাকলে তারা তাদের স্বার্থ সিদ্ধি করতে পারবে না, তাদের স্বার্থ সিদ্ধি অর্জন হবে না। এই কারণে তারা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র করা শুরু করলেন। এবং এই ষড়যন্ত্রে যারা বাংলার যারা অংশ নিয়েছিল, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদের যারা অংশ নিয়েছিল, তাদের মধ্যে ছিলেন এই মির্জাফর, জগৎ শেঠ, রায়দুল্লাহ রাম, রাজা রাজবল্লভ, তুনিচাঁদ, ইয়ার লতিফ এবং ঘষ্টি বেগম, নবাব সিরাজউদ্দৌলার আপন খালা। তো যাই হোক, এরপরে
ক্লাইভের সাথে মীর জাফরের একটি গোপন চুক্তি হয়েছিল। এই গোপন চুক্তিতে রবার্ট ক্লাইভ তিনি মীর জাফরকে বলেছিলেন যে আপনাকে আমি সিংহাসন, এই বাংলার সিংহাসন দেব, কিন্তু তিনি কিন্তু এই সিংহাসন দেওয়ার বিনিময়ে তাকে অর্থাৎ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে উৎসাহিত করেন। নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে উৎসাহিত করার কারণে তাদের মধ্যে একটি গোপন চুক্তি হয়। এই গোপন চুক্তিতে কিন্তু উমিচাঁদকে 20 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু উমিচাঁদ কিন্তু তাদের আরও একটি চুক্তি হয়েছিল, সেটি ছিল নকল চুক্তি। সেখানে উমিচাঁদ সন্তুষ্ট হলেও নকল চুক্তিতে সন্তুষ্ট হলেও আসল চুক্তি কিন্তু উমিচাঁদকে দেখানো হয়নি। লাস্ট যেটা, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলার সাথে কোম্পানির অর্থনৈতিক বিরোধ। যেটা তোমাদের আমি বলতে চেয়েছিলাম যে দস্তকের যে অপব্যবহারটি হয়েছিল, মূলত এই দস্তকের যে অপব্যবহার, যেটা আন্তঃবাণিজ্য, তারা এই দস্তকের ব্যবহার করে কোম্পানি আন্তঃবাণিজ্য করতে পারবে না, যার ফলে তারা কিন্তু এই দস্তকের অপব্যবহার করে আন্তঃবাণিজ্য করে, যার ফলে কিন্তু এখানে যে দেশীয় ব্যবসায়ী তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। অর্থাৎ এখানে কোম্পানির যারা কর্মচারী ছিল তারা ব্যক্তিগতভাবে ওই দস্তকের অপব্যবহার করে তারা কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছিল। আজ এই পর্যন্তই। তোমাদের স্বাগত। পরবর্তী ক্লাসে তোমাদেরকে সে পলাশীর যুদ্ধ সম্পর্কে পড়ানো হবে। আল্লাহ হাফেজ।